বৈষম্য বিরোধীর নামে যে কেউ যদি কোনো অপরাধ করে আপনারা আমাদেরকে তাদের তথ্য দিবেন, আমরা তাদের শাস্তির ব্যবস্থা করব। ভাই আপনাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি ভাই প্লিজ আপনারা কেউ বিশৃঙ্খলা করার সৃষ্টি করবেন না। আমাদের এই জেলার এখন যে সমস্যাটা উদ্ভূত হয়েছে সেটা হচ্ছে সমন্বয়ক সমস্যা। আমি বুঝি না ভাই এই সমন্বয়ক সমস্যাটা কেন আমাদের মধ্যে উদ্ভূত হলো। তো আন্দোলন তো শেষ ভাই, সমন্বয়ক কিসের? আন্দোলন তো শেষ। এখন আমাদের সময় দেশ গড়ার, এখন আমাদের সময় জাতি গড়ার, এখন আমাদের সময় আমাদের এই গাইবান্ধা জেলাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেই সময়। এখন বিভেদের সময় নয়। গাইবান্ধা জেলার অনেক কিছু বর্ণনা করতে হলে প্রথম যে কথাটাতে আমরা আসতে পারি সেটা হচ্ছে গাইবান্ধা জেলার ঐক্য। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাইছি, নতুন একটা বাংলাদেশ দেখব বলে, যেখানে আসলে পুরনো যেসব অপসংস্কৃতি, অপকালচার, এই ব্যাপারগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে আসলে, যাতে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে একটা মানুষ যদি চায়, সে একজন অসৎ লোক চাইলেও সে দুর্নীতি করতে পারবে না। আমরা নিজেদের কথাগুলো বলবো। যখন আমাদের গাইবান্ধা কিন্তু আমরা যতদূর জানি চতুর্থ দরিদ্র জেলা। কেন আমাদের জেলা চতুর্থ দরিদ্র জেলা থাকবে? আমাদের জেলায় কেন এত উন্নয়ন হবে না যেটা অন্য অন্য বঙ্গে হয়েছে? এখন কিন্তু আমাদের এই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় এসেছে, আমাদের কথা বলার সময় এসেছে না? এবং আমাদের নতুন বাংলাদেশে শুধু গাইবান্ধা নয়, আমরা সামগ্রিক উত্তরবঙ্গ নিয়ে চিন্তা করছি। সৈয়দ সুজন মিয়া, মোহাম্মদ নাজমুল হাসান, জুয়েল ব্যাপারী, শাকিল রহমান, আরিফুল মিয়া, এরা সবাই আমাদের গাইবান্ধার সূর্য সন্তান। আমি আব্দুল্লাহ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখুন, আজকে আমাদের কেন্দ্রীয় যে অতিথিরা এসেছে তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরো এলাকাকে সংগঠিত রাখা। কিভাবে সংগঠিত রাখা? অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত রাখা, যে কোনো জুলুমের বিরুদ্ধে সংগঠিত রাখা, যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত রাখা। আমরা একটা সাময়িক বিজয় পেয়েছি। এই বিজয়কে যদি আমাদের দৃঢ় করতে হয়, যদি পাকাপোক্ত করতে হয়, তাহলে আমাদের একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বাকি আছে। এই পথ পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে সকলকে অবশ্যই সংগঠিত থাকতে হবে, একত্রিত থাকতে হবে। মনে রাখবেন, যখন ভালো শক্তি একত্রিত থাকে, দুষ্টরা তাদের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পায়। তাদের যে কোনো সত্য বাক্যকে তারা ভয় পায়, তারা লেজ গুটিয়ে পালানোর জন্য প্রস্তুত হয়ে থাকে। যেমনটা ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে। তার দোসররা কিন্তু এখনো দেশ ছাড়ে নাই। তার সমূলে উৎপাটন, এই স্বৈরাচারের সমূলে উৎপাটনই আমাদের ছাত্র সমাজের সকলের লক্ষ্য। আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটিকে আমি জানাতে চাই যে এই যে তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়ন, এইটার ব্যাপারে আপনারা অবশ্যই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছে এবং উপদেষ্টা মহোদয় রয়েছে, তাদেরকে অবশ্যই এই বিষয়টা জোর দিয়ে যেন বাস্তবায়ন হয় দ্রুত, এইটা আপনারা একটু। তখন গাইবান্ধা জেলায় সংসদ সদস্য ছিল 6 জন, এখন গাইবান্ধা জেলায় সংসদ সদস্য 5 জন। আমাদের গাইবান্ধা থেকে একটি সংসদ সদস্যের পদ কেটে নিয়ে গিয়ে বাংলাদেশের অন্য জেলায় সংযোজন করা হয়েছে, গাইবান্ধাকে একটি সংসদ সদস্য থেকে বঞ্চিত করা হয়েছে। তৎকালীন কোনো রাজনীতিবিদ এটাই না কোনো কথা বলেননি। আমার সঙ্গে কয়েকজনের তর্ক হয়েছিল, আগেকার বিডি হল এখন যেতে র্যাব থাকে। এক জেলা প্রশাসক মহোদয় ডাকছিলেন গাইবান্ধা উন্নয়নে, তো তখন আমি বলছিলাম, আপনি কি গাইবান্ধা কি উন্নয়ন করবেন ডিসি সাহেব? যেখান থেকে সংসদের ফিট কেটে যায়, গাইবান্ধার লোকেরা আমরা যখন সেটাকে রক্ষা করতে পারি না, গাইবান্ধার যারা নেতৃত্ব দেয় তারা কথা বলি না, আপনি কি আমার করবেন, উন্নতি করবেন? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, গাইবান্ধা একটা বিগ্রেড জেলা। গাইবান্ধার জনসংখ্যা 32 লক্ষ। কারোর সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, উদাহরণ হিসেবে ব্যবহার করতেছি আমাদের পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম।
যার লোক সংখ্যা মাত্র 20 থেকে 22 লক্ষ। এই জেলাটি এ গ্রেড জেলা। এ গ্রেড জেলার সুবিধা আর বি গ্রেড জেলার অসুবিধা বর্ণনা করতে অনেক সময় লাগবে, আমি এখন বর্ণনা করতে চাই না। আপনারা সবাই খোঁজ দিয়ে দয়া করে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা দিয়ে আমরা সারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। তারপর আমরা আরেকটি দাবি হচ্ছে আমাদের যে জাতীয় সঙ্গীত এটাকে একটু সংস্কার করা দরকার। কিন্তু আমার প্রশ্ন হলো, এই উত্তরবঙ্গকে রেখে আপনারা দক্ষিণবঙ্গের সকল কর্মচারীকে নিয়ে কিভাবে একজন উপদেষ্টাকে বললেন? আমাদের উত্তরবঙ্গ কেন এত অবহেলিত? সেকেন্ড কোশ্চেন হলো, ভারত নাকি মা আমার কি চিনি আমদানি করে, আরে আমার গাইবান্ধা উত্তর অঞ্চলে যে মহিমাগঞ্জে চিনি কল আছে সেটা আছে বন্ধ কেন? তৃতীয় কোশ্চেন এইটা, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে যে শিক্ষকরা রয়েছে এই শিক্ষক রাজনীতিটা বন্ধ করতে হবে আমাদের। এই শিক্ষক রাজনীতির কারণে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম অত্যাচার এবং দুর্নীতির পর্যায়ে চলে গেছে। আর এখানে অনেকে বললেন যে অত্যাধুনিক মানে চিকিৎসার ব্যবস্থা, আর আমাদের গাইবান্ধায় যে চিকিৎসা ব্যবস্থাটা রয়েছে সেটা তো দালাল দিয়ে ভরা। এই দালালের কারণে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আপনাদের কাছে একটাই কোশ্চেন, আমাদের যে কোশ্চেন গুলো আজকে এইখানে গাইবান্ধা থেকে উপস্থাপন হয়েছে আপনারা কেন্দ্রের কাছে এই কোশ্চেন গুলো জানাবেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশে কি করছি? আমরা আমাদের দেশে পার্ট টাইম চাকরির ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য কেন করতে পারছি না? পার্ট টাইম চাকরির ব্যবস্থা শুধু যে আমাদের অর্থ উপার্জনের মাধ্যম হবে তা না, এটা হতে পারে আমাদের স্বপ্ন পূরণের রাস্তা। সো আমাদের আপনাদের প্রতি এটাই দাবি যে আমরা প্রশাসনিক থেকে প্রতিষ্ঠানিক সব সেক্টরে ছোট ছোট কাজের হলেও শিক্ষার্থীদের পার্ট টাইম কাজের সুযোগ করে দেওয়া হোক। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আমার যে দুজন ছোট ভাই এখনো মানে ওদের বুকে এবং পায়ে এখনো গুলিবিদ্ধ অবস্থায় আছে, তো ওদের জন্য চিকিৎসা ব্যবস্থা বা ওদের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি আমি সর্বপ্রথম জানতে চাই। আমার এই গাইবান্ধা একটা পিছিয়ে পড়া এলাকা, আমি চাই আমার এই গাইবান্ধার তরুণরা যাতে ফ্রিতে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারে এবং ফ্রিতে ফ্রিল্যান্সিং এর একটা প্রশিক্ষণ তারা পায়। কারণ এই সেক্টর থেকে মুগ্ধ কিন্তু একজন সফল ফ্রিল্যান্সার ছিল। তো আমি চাই যে গাইবান্ধার তরুণরা এই মানে ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিতে প্রশিক্ষণ পান এবং কম্পিউটার অপারেশনের যতগুলো লেভেল আছে সেগুলো গাইবান্ধাকে ফ্রিতে করানো হোক যাতে সবাই এই সেক্টরটা থেকে আগাইতে পারে। তো আমাদের গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে যে থানায় গেলে টাকা যার বিচার চায়, টাকা যার বিচার চায়। পুলিশ টাকা যেদিকে দিবে সেদিকে পুলিশ সেদিকে সাপোর্ট করবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে টাকা যার চাকরি তার, টাকা নেই তো চাকরি নাই, এরকম একটা প্রথা সেই স্বৈরশাসন যুগের আগ থেকে চলে আসতেছে। তো আমরা এখানে কথা বলা হয়েছিল যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের কাছ থেকে কি প্রত্যাশা করতেছি। তো আমরা সারা বাংলাদেশে এটা প্রত্যাশা করি যে আমাদের এই চাকরিতে যেন কোনো সিন্ডিকেট ব্যবস্থা না থাকে। সামান্য বৃষ্টিতে 1 হাঁটু পানি হয়। প্রত্যেকটা এলাকায় যে ড্রেন ব্যবস্থাগুলো আছে গিয়ে দেখবেন ড্রেন মানে পানি ভর্তি হয়ে যে ড্রেনগুলো রাস্তায় হচ্ছে। আমাদের যে কন্ট্রাক্টরগুলো এই রাস্তার সাথে জড়িত ছিল তাদেরকে সাথে আপনাদের কাছে প্রশ্ন, তাদেরকে ধরবেন যে তারা কোন বাজেটগুলো নিয়ে এই রাস্তাগুলো যে তৈরি করলো। তাই রাস্তাগুলো 1 মাস লাগে যে রাস্তাগুলো ভাঙতেছে কিভাবে। আর আমাদের যে বিদ্যুতের যে সমস্যা মানে গাইবান্ধার কারেন্টের নাই। দ্বিতীয়ত আমাদের এক বড় ভাই, আমাদের খুব কাছের বড় ভাই দীপ্ত ভাই, আপনারা জানেন কিছুদিন আগে মারা গেছে ঢাকা মেডিকেল কলেজে। সে আমার অনেক কাছের একটা বড় ভাই, অনিয়মের কারণে মারা গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট এই অনিয়মের বিরুদ্ধে আপনাদের কাছে দাঁড়াতে হবে। আমার যে দাবিগুলো আছে সেটা আপনাদের কাছে আমার এই দাবি সেটা হচ্ছে আমাদের এই গাইবান্ধায় আমরা যারা আন্দোলনের সময় ছিলাম আমাদেরকে যারা দেখছে তাদের কাছ থেকে আমরা সবসময় ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। কিন্তু এই অধিকার নিয়ে এইটাকে নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে, এটা হলো আমাদের এই তরুণ সমাজের প্রধান দাবি। আমাদের এই ইমোশনকে নিয়ে কেউ কোনো রাজনীতি যেন করতে না পারে সেজন্য আপনারা ব্যবস্থা করবেন। 2 নম্বর যে ব্যাপারটা আপনারা হচ্ছে প্রেস ক্লাবে বলেছিলেন আপনারা প্রতিনিধি দেবেন পাড়ায় পাড়ায় মহল্লায়। এই বিষয়টা যে আসলে বাস্তবায়ন সম্ভব না সেটা এই মাঠেই ভুল প্রমাণিত হয়েছে। আর কারো কাছে যদি কোনো বিন্দুমাত্র ক্ষমতা চায় সে যে সেটা
কিভাবে ব্যবহার করবে তার কোনো গ্যারান্টি নাই। এটা কোনো বিশ্ববিদ্যালয় না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমার ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে একটা চেইন অফ কমান্ড আছে, সেখানে সবকিছু নিয়ন্ত্রিত হয়। কিন্তু এই একটা মফস্বল এলাকায় এগুলোকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় নাই। আপনাদের কাছে আবারও দাবি, সেটা হচ্ছে এই ইমোশনকে নিয়ে কেউ যেন আপনার গাইবান্ধার মাটিতে রাজনীতি করতে না পারে। আরেকটা ব্যাপার, সেটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আপনাদের কাছে থাকবে, এই সংস্কারটা আসা দরকার। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি, তারও আগে দেখেছি যে ছাত্রলীগের 270টা পদের মধ্যে 250টা পদই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোল্ড করে। এখনো আমরা দেখতেছি সারা দেশে আপনাদের যে কার্যক্রম আপনারা পরিচালনা করছেন, এখানে পরিষ্কার ডিউ সুপ্রিমেসি দেখা যাচ্ছে। এই বিষয়টা থেকে যদি আমরা বের হতে না আসতে পারি, তাহলে এই বৈষম্য বিরোধী শব্দটা এটা একটা প্রহসন হয়ে থেকে যাবে। আপনাদের হাতে এই পরিবর্তন আসবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি।